সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। আপনারা দেখছেন নিউজ 24। দর্শক, এই আয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য এবং সমসাময়িক অর্থনীতি নানা দিক নিয়ে কথা বলি। আপনারা জানেন আমাদের আজকের বিষয় পুঁজিবাজারের উন্নয়নে করণীয়। আমরা জানি যে বর্তমান পুঁজিবাজার খুব একটা গতি অবস্থায় আছে সেটা বলতে পারবো না, কারণ অনেক দিন ধরেই বাজার অস্থিতিশীলই বলবো। কারণ পুঁজিবাজারের মিশ্র ধারা অব্যাহত রয়েছে, সূচক সামান্য বাড়লে আবার কমে যাচ্ছে এবং বিনিয়োগকারীরাও আস্থা পাচ্ছেন না। কেন এই অবস্থা, কি করণীয় এই থেকে উত্তরণে, এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মহসিন এবং দর্শক আমাদের আলোচনায় আরও যোগ দেবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী। তিনি যখনই আমাদের সঙ্গে যোগ দেবেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমরা আলোচনায় ফিরতে চাচ্ছি। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রেখে আপনারা যদি আমাদের এই আয়োজনে যুক্ত হতে চান, আমাদের টেলিভিশন পর্দায় যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন দিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। পুঁজিবাজার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা সে প্রশ্নও করতে পারবেন। আমরা আলোচনায় যেতে চাচ্ছি। মোহাম্মদ মহসিন, যেটা দেখেছি যে গত জানুয়ারির যদি অবস্থাটা দেখি, শেয়ার বাজারের একটু গতিটা একটু হয়তো বেড়েছিল, মানুষের আস্থাটাও একটু বেড়েছিল শেয়ার বাজারের প্রতি। কিন্তু জানুয়ারি এর পর থেকে, বিশেষ করে মুদ্রানীতি ঘোষণার পর থেকে শেয়ার বাজারের যে পতন বলবো, যে ধারা কমে যাওয়ার যে প্রবণতাটা, সেটা এখনও অব্যাহত আছে। কেন এই অবস্থাটা উত্তরণের হচ্ছে না কেন? আচ্ছা, পুঁজিবাজার হচ্ছে একটা ভাইব্র্যান্ট জায়গা। মূলত এখানে নানা পর্যায়ের বিনিয়োগকারী আছেন, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী আছেন, সাধারণ বিনিয়োগকারী আছেন। তো বাজারের ভালো এবং মন্দ যে জিনিসটা, সেটা নির্ভর করে মূলত ইকোনমিক কন্ডিশনের উপর। আমাদের ইকোনমিক কন্ডিশনে তেমন কোনো পরিবর্তন হয়নি যাতে বাজারে কোনো বড় ধরনের প্রভাব পড়তে পারে, কিন্তু বাজারে আমরা একটা মিশ্র প্রবণতা গত 3 মাস ধরে লক্ষ্য করছি। অর্থাৎ জানুয়ারির 22 তারিখের পর থেকে বাজারে এক রকমের মিশ্র প্রবণতা রয়ে গেছে। এটার কারণ কি? কারণ যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বেশ কয়েকটা কারণকে চিহ্নিত করতে হয়। তার একটা বড় হচ্ছে যে বাজারে যারা বড় খেলোয়াড় অর্থ হচ্ছে, আমি খেলোয়াড় শব্দ না করে ইংরেজি ওয়ার্ডটা ইউজ করি, মার্কেট মেকার। বাজারের মেকার যারা, আমার কাছে মনে হয় যে তাদের উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করার এবং সেটাতে নিজেদের স্ট্যান্ডটা নেওয়ার প্রবণতা এখনও তৈরি হয়নি। আমি আমার দিক থেকে, একান্তই আমার ব্যক্তিগত অভিমত এখানে, যে গভীরভাবে বাজারকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে যারা মার্কেট মেকার, ইনস্টিটিউট এবং মিউচুয়াল ফান্ড এবং অন্যান্যরা, তাদের যে আইনি কাঠামোর মধ্যে বিনিয়োগ করতে বলা হয়েছে, অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ড তার 80% সবসময় পুঁজিতে বিভিন্ন স্ক্রিপ্টে বিনিয়োগ করে রাখবে, এটা করা হয় কিনা, এগুলি দেখভাল করার যাদের দায়িত্ব তারা সেইগুলি সঠিকভাবে করছেন কিনা একটা বিষয় আছে। যেমন বাজারে দেখা যায় যে কোনো কোনো সেক্টরের শেয়ার প্রাইসকে টেনে বাড়ানো হয়। এটা পৃথিবীর সব মার্কেটে করা হয়, কারণ মার্কেটে প্রতিদিনে যে শেয়ারের মুভমেন্টগুলি হয় এগুলি মার্কেট মেকারদের নিজেদের প্রণোদনা ছাড়া, অর্থাৎ তারা যারা মার্কেট মেকার তারা বিভিন্ন অ্যানালিসিস রিসার্চের মাধ্যমে মনে করেন যখন যে একটা শেয়ার আন্ডারভ্যালুড হয়ে আছে, তখন সেটাকে তারা কেনা শুরু করেন। যেহেতু সেটা আন্ডারভ্যালুড কেনা শুরু করেন, তখন আমরা দেখি যে তার প্রাইসটা ধীরে ধীরে বাড়ে এবং বাড়তে বাড়তে সেটার যে ফেয়ার ভ্যালু, সেই ফেয়ার ভ্যালুতে গিয়ে সেটা স্টেবল হয়। তার একটু উপরে নিচে হয়তো থাকে ওভারশুটিং আন্ডারশুটিংয়ের জন্য, বাট লং রানে সেখানে গিয়ে স্টেবল হয়, যতদিন না আবার নতুন করে কোনো ফাইন্যান্সিয়াল সিগন্যাল আসে যে কোম্পানির পরিস্থিতি ভালো হয়েছে অথবা মন্দ হয়েছে। কিন্তু আমাদের এখানে যদি আমরা ভালোভাবে অ্যানালিসিস করি বিভিন্ন ধরনের কোম্পানি এবং তাদের ডেটা, প্রাইস ডেটাগুলিকে, তাহলে আমরা দেখি যে না, এরকমভাবে জিনিসটা হয় না। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা যেরকম হুইমজিক্যালি ট্রেড করে, ঠিক একই রকমভাবে, যে এটা আমি বলছি ট্রেড ভলিউমের দিক থেকে, ট্রেড ভলিউমটা অনেক হাই ছিল, সেখান থেকে হঠাৎ করে লো হয়ে গেল। কারণটা কি? কারণ একটাই হতে পারে, যারা বড় বিনিয়োগকারী ছিলেন তারা তাদের হাতের একটা শেয়ারকে বিক্রি করে টাকাটাকে নিয়ে সাইড লাইনে বসে আছেন, ওয়েট করছেন, কারণ তারাও শিওর না বাজার কী করবে। অর্থাৎ তাদের কাছে অ্যানালিসিস, তাদের কাছে তাদের রিসার্চ ইত্যাদির উপর হয় তাদের নাই, অথবা তাদের অ্যানালিসিসের উপর তাদের নিজেদেরই বিশ্বাস নাই। কারণ আমি যদি জানি যে একটা শেয়ার আন্ডারভ্যালুড আছে, সেটার প্রাইস যতদিন পর্যন্ত ফেয়ার ভ্যালুতে না পৌঁছে ততদিন পর্যন্ত আমি তো হোল্ড করব। এখন ওই ফেয়ার ভ্যালুতে পৌঁছার জন্য কিন্তু যথেষ্ট টাইম দরকার। আমরা আমাদের বাজারে সেই টাইমটা দেখতে পাচ্ছি না।
যে দেখা যাচ্ছে যে 2 দিন বাড়ার পরে এই ফল করে চলে আসছে। মানে যে পরিমাণ বাড়ছে কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি ফল হচ্ছে, আবার সেটা বাড়ছে। তার মানে বিভিন্ন পক্ষ চরম আস্থাহীনতার ভিতর আছেন যে কি হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা, যারা সাধারণ বিনিয়োগকারী বলি আমরা, তারা এই ক্ষেত্রে আস্থাহীনতা থাকতে পারে, কিন্তু যারা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, মার্কেট মেকার, তারা কেন থাকবেন? এটা একটা বড় কারণ বলে আমার কাছে মনে হয়েছে। আগেও মনে হয়েছে, আমি ভেবেছিলাম যে এর ভিতরে হয়তো অনেক ভালো রিসার্চ এবং তার ভিতর নিজের রিসার্চের উপর বিশ্বাস রেখে বাজারে বিনিয়োগ করা, সেই দিকে হয়তো বড় বড় বিনিয়োগকারীরা থাকবেন, কিন্তু সেটা কেউ এখনো দেখছি না। যেটা বলছিলেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা তো আস্থা হারাচ্ছেন, এটা তো মার্কেটের জন্য খুব উদ্বেগের বিষয় কিনা? আসলে একটা জিনিস যদি চিন্তা করেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের ইনফরমেশন কোত্থেকে পায়? তাদের কাছে আসলে ইনফরমেশন নেই। তারা যেটা করে, তারা ফলোয়ার। কাকে ফলো করে? ইনস্টিটিউটকে ফলো করার উপায় কি? ইনস্টিটিউটকে ফলো করার উপায় হচ্ছে তারা দেখে যে কোন শেয়ারে প্রায় মানে কত পরিমাণ মানে ভলিউম যা হচ্ছে আর কি, অর্থাৎ ট্রেড মানে একটা নির্দিষ্ট শেয়ারে টার্নওভার বাড়ছে কিনা। যদি বাড়ে তাহলে তারা মোটামুটিভাবে বোঝার চেষ্টা করে এইটা কেন হচ্ছে, কারা করছে। ক্ষুদ্র বিনিয়োগকারী অন্য ক্ষুদ্র বিনিয়োগকারী না, তাহলে নিশ্চয়ই কোনো ইনস্টিটিউট অথবা মার্কেট মেকাররা, তাহলে তাদেরকে তারা ফলো করে। যখন ফলো করে দেখা করছে তখন দেখা গেল আজকে সে প্রাইস 5% আপ হয়ে গেছে, তখন ক্ষুদ্র বিনিয়োগকারী ঢুকলো যে আচ্ছা এটাতে নিশ্চয়ই ভালো রিসার্চ আছে যে এটার প্রাইসটা আন্ডার ভ্যালুড আছে, আমরা এটাতে ঢুকি। এরপরের দিন হয়তো বাড়লো, বাট ম্যাচুরিটিতে গিয়ে দেখা গেল পরপর 2 দিনে কমে আবার যে লেভেলে আছে সেই লেভেলেই চলে আসছে। তখন এই জিনিসটা রিপিটিটিভ হচ্ছে, অর্থাৎ বারবার একই জিনিস ঘটছে। তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে কোনো ইনফরমেশনও নাই, কোনো রিসার্চও নাই। তারা তখন এক ধরনের আস্থাহীনতার মধ্যে ভুগছে যে আসলে হচ্ছে কি, আমাদেরকে নিয়ে কি ইঁদুর বিড়াল খেলা খেলছে, এরকম একটা ব্যাপার বাজারে চলে আসে। ওইটারই এক ধরনের চেইন রিয়াকশন শুরু হয়ে যায় বাজারে, যে এক ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে আরেক ক্ষুদ্র বিনিয়োগকারী, না ভাই বাজার মানে এখন চরম টালমাটাল, এখন এটা করা যাবে না। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এইটার একটা অংশ হয়ে যাচ্ছে বড় বিনিয়োগকারীরাও, অর্থাৎ ইনস্টিটিউট, মার্কেট মেকার, তারাও এই অংশে তারা আস্থাহীনতার মধ্যে ঢুকে যাচ্ছে। তারা একটা অংশকে সেল করে দিয়ে বাজারে ক্যাশ নিয়ে মানে সাইড লাইনে বসে থাকছে। তখন আমরা দেখছি যে 1000 কোটি টাকার টার্নওভার হঠাৎ করে 500 কোটি টাকায় নেমে আসছে। আমরা একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা তার একটু ফোনটা নিব। দর্শক, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি পলাশ বলছি, আমি ঢাকা থেকে বলছি। আপনাদের পুঁজিবাজার নিয়ে আমি যেটা মনে করি আর কি, আমার একটা ওপিনিয়ন আছে এই নিয়ে, যে আমরা সবসময় পুঁজিবাজার একটা আস্থার সংকটে ভুগি, আমাদের আস্থাহীনতায় ভুগি। এটা সবচেয়ে বড় জায়গা পুঁজিবাজারে, যে আমাদের যে আমি দেখলাম যে গত 8-10 কর্মদিবস মানে টানা সবগুলো শেয়ারই পড়লো, ফল করলো। গতকালকে থেকে শেয়ার বাজার কিছুটা চাঙ্গা ভাব অনুভব করা গেছে। তো এখানে সবচেয়ে বড় সমস্যা হলো আস্থার সংকট। এবং আমরা সবচেয়ে যেটা করি, বিনিয়োগকারীদের যে সমস্যাটা হয় সেটা হলো আমরা খুব অল্প সময়ে মুনাফা লাভ করার চেষ্টা করি। আমরা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করছি না, আমরা খুব অল্প সময়ে আমাদের মুনাফাটাকে নিতে চাচ্ছি। এবং এবং সবচেয়ে বড় সেন্সিটিভ হলো যে আমাদের কিছু যারা এই নীতি নির্ধারক আছেন, তারা এমন কিছু কথা বলেন বাজার সম্পর্কে, এমন কিছু নেতিবাচক কথা বলেন যে বাজার তখনই বিশাল ধসে চলে আসে। তারা কখনো কোনো দায়িত্ব নিয়ে কথা বলেন না, যে একটা কথা যে দায়িত্ব নিয়ে বলতে হয় সেই দায়িত্ব নিয়ে বলেন না। ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেন, যে মন্তব্যগুলো শেয়ার বাজারের পতনের জন্য অনেকাংশে দায়ী। তার মধ্যে যেটা হয় যে আমাদের, আমি যেটা মনে করি আর কি, আমাদের যে সরকারি যে শেয়ারগুলো আশা করা ছিল বাজারে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শেয়ারগুলো আশা করা ছিল বাজারে, সেগুলোও আসছে না। সেগুলো আসলেও বাজারটা একটু দৃঢ় হতো, বাজারের ফান্ডামেন্টাল শেয়ারটা বাড়তো আর কি। আমাদের ম্যাক্সিমাম শেয়ারগুলো হয় যেমন আমরা একজনের সুযোগে শেয়ার বাজারটা পরিচালিত হচ্ছে মনে হচ্ছে, যেন যে কেউ একটা কথা বললো, ওই কথার উপরে বেস করে আমরা কখনো শেয়ার যখন কিনি আমরা সেই অ্যানালাইসিস করি না। আমরা ম্যাক্সিমাম যারা আমরা যারা বিনিয়োগ করি, আমরা মার্কেটে অ্যানালাইসিস বলে একটা কথা আছে, সেটা আমরা কখনোই করি না। দেখা যায় যে আমরা হয়তো শেয়ার বাড়তেছে, আমরা ওইটা কিনলাম, কেন কিনলাম সেটা আমি জানি না। এটা ইপিএস কত, এটার মানে বিনিয়োগ কত আছে, এটার পেড অফ ক্যাপিটাল কত আছে, আমরা কিছুই দেখি না। আমরা শুধু মার্কেট বাড়তেছে আমরা। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনারা যেটা আপনিও বলেছিলেন যে আসলে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে, আর একটা হচ্ছে অল্প সময়ে তারা একটা মুনাফা পাওয়ার একটা প্রবণতা আছে বিনিয়োগকারীদের মধ্যে, এই ট্রেন্ডটা আছে। আবার ফান্ডামেন্টাল আমার নিজস্ব অবজারভেশন এক্ষেত্রে একই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেরকম আচরণ করেন, আমাদের বড় বিনিয়োগকারীরাও একই রকমই আচরণ করেন আমাদের দেশের বাজারে। অর্থাৎ ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন আস্থাহীনতায় ভুগেন, তখন দেখা যায় যে বড় বিনিয়োগকারীরাও সম্ভবত আস্থাহীনতায় ভুগছেন।
কারণ হচ্ছে ট্রেড ভলিউম কিভাবে 1,000 কোটি টাকা থেকে 500 কোটি টাকা হয়ে যায় রাতারাতি, কারণ 50% কমে যাওয়া, এটা বড় বিনিয়োগকারীদের নন পার্টিসিপেশনকে মাস্ট বুঝায়। একই রকমভাবে যে সবাই স্বল্প মেয়াদে লাভ করতে চান, এটাও আমরা বাজারে দেখতে পাই। আমাদের বড় বিনিয়োগকারী যারা আছেন, বিশেষত ইনস্টিটিউটগুলি, যত মার্চেন্ট ব্যাংক, যত ব্রোকারেজ হাউস, মিউচুয়াল ফান্ডস, সবার ডেটার ভিতরে মানে আমরা যদি একটু তাকাই তাহলে দেখি যে তাদের কাছে হয়তো কোয়ার্টারলি আর্নিংয়ের প্রতি অনেক এমফ্যাসিস আছে। আমি আমার ব্যক্তিগত যোগাযোগ থেকে আমি জানি প্রতিটা বড় মার্চেন্ট ব্যাংক অথবা বড় বড় ডিলার যারা আছে তাদের যে ক্যাপিটালটা পুঁজি বাজারে আছে সেটার উপর তারা কোয়ার্টারলি যে রিটার্নটা, সেই রিটার্নটাকে অ্যাসিওর করতে চান এবং সেটার ব্যাপারে অনেক বেশি সচেষ্ট থাকেন। লম্বা সময়ের অর্থাৎ লং টার্ম বিনিয়োগে একটা বড় ধরনের রিটার্নকে টার্গেট করে কেউ বিনিয়োগ করেন না। এটা হচ্ছে আমাদের বাজারের একটা, এটা ছোট বড় সকলের জন্যই প্রযোজ্য। আস্থাহীনতায় যখন ভুগতে থাকে পুরো বাজার, মানে ছোটরা না বড়রা শুরু করে, ছোটরা তাদেরকে ফলো করে। টার্নওভার কমতে যাওয়া অর্থাৎ হঠাৎ কমে যাওয়ার মানেই হচ্ছে যে লম্বা বিনিয়োগে পরিকল্পনায় বড়রা আসছেন না, সেটাকে ফলো করা শুরু করেন ছোটরাও, অর্থাৎ বড়রা লিডার, ছোটরা ফলোয়ার। এটা আমাদের এখানে হচ্ছে। পরে আরেকটা ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টাল। আমাদের দেশে ফান্ডামেন্টাল শব্দটা এত বেশি ব্যবহার করা হয় যেটা সবার কাছে মানে চলে গেছে, যে মনে হয় একেবারে আচারের মতো একটা জিনিস। ফান্ডামেন্টাল ছাড়া কোনো কথাই বলা যাচ্ছে না। বাট কেউ কখনোই বলে না যে কোম্পানির ফান্ডামেন্টাল কি। এটা একটা বড় একটা বিষয়, এটা নিয়ে অনেক বড় রকমের রিসার্চ ইনস্টিটিউট থাকা উচিত, রিসার্চের জায়গা থাকা উচিত, যেখানে থেকে রিসার্চ নিয়ে কাজগুলি করবে বড় বিনিয়োগকারীরা, ছোট বিনিয়োগকারীরা। দুঃখজনকভাবে এটা হচ্ছে সত্য যে আমাদের দেশে এই পুঁজিবাজার বিষয়ক বিশ্লেষণ, অ্যানালিসিস, রিসার্চ এটাকে পারমিশন দেওয়া হয়নি এ পর্যন্ত, এবং সেটার ক্লায়েন্ট হওয়ার জন্যে কাউকে সুযোগও দেওয়া হয়নি, এটাকে প্র্যাকটিস করার কোনো সুযোগ দেওয়া হয়নি। অথচ দেখেন আমাদের দেশে মেডিকেল সায়েন্স, আপনার যদি অসুখ হয় তাহলে আপনি একজন ডাক্তারের কাছে যেতে পারেন, আপনি আইনি জটিলতায় পড়লে আপনি যেতে পারেন হচ্ছে একজন উকিলের কাছে। এখন ফাইন্যান্সিয়াল একটা এত বড় জায়গা, যে জায়গার ডিসিশনে, যেমন আমাদের যিনি দর্শক ফোন করেছেন তিনি বললেন যে আমরা কোত্থেকে পাবো, অ্যানালিসিসটা কোথায় পাবো। দ্য গুড কোয়েশ্চেন, যে আমরা কোথায় পেতে পারি। আমাদের পাওয়ার জায়গা হচ্ছে আমাদের এখানে যদি বাজার বিশ্লেষকদের যারা অ্যানালিসিস করবেন সেই অ্যানালিসিসের প্র্যাকটিসটাকে লাইসেন্সিং করে দেওয়া হতো, এবং এটা একজন বা দুইজনকে না, অনেককে কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে, এবং তাদের গ্রাহক হওয়ার জন্য সুযোগ দেওয়া হতো হচ্ছে ছোট বড় মাঝারি সকলকে। তাহলে আমরা হয়তো একটা সুফল পেতে পারতাম যে ফান্ডামেন্টাল জায়গাটা কি। আসলে বেশিরভাগ বিনিয়োগকারী জানেন না যে ফান্ডামেন্টাল কি। বেশিরভাগ জন বুঝেন হলো পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিও। এখন ফিনান্সে আসলে কি, যেটা ফান্ডামেন্টাল রেশিওতে অনেক কিছু আছে, একটা জিনিস দিয়ে বলা যায় না, এর ভিতরে আছে একটা ভ্যালুয়েশন করতে হবে। একটা ফান্ডের ভ্যালুয়েশন করার জন্য, একটা ফার্মের ভ্যালুয়েশন, এখন এখানে আছে ফার্ম ভ্যালুয়েশন। একটা গুড কোম্পানির স্টক গুড হবে এমন কোনো কথা নেই। ফিনান্সে বলা হচ্ছে গুড স্টক ইজ ডিফারেন্ট দ্যান গুড কোম্পানি। তাহলে আমাকে নানা রকমভাবে ভ্যালুয়েশন করতে হবে। কে কোন ধরনের বিনিয়োগকারী সেই অনুসারে তাকে তার প্রেসক্রিপশনটা দিতে হবে, যে মিড টার্মে করছে, শর্ট টার্মে সে ভ্যালু চাচ্ছে না, গ্রোথ চাচ্ছে না, ডিভিডেন্ড চাচ্ছে, নানা রকমের অবজেক্টিভ থাকতে পারে নানা জনের, সেভাবে আমাদের প্রেসক্রিপশনগুলি যেতে হবে। এখন এই জিনিসগুলি যারা বুঝবেন, পুঁজিবাজার বিশ্লেষকরা, অ্যানালিস্টরা, তো অ্যানালিস্টদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিয়ে দিতে হবে। আপনি দীর্ঘদিন জাতিসংঘে ছিলেন এবং পুঁজিবাজার নিয়ে আপনার অনেক বিশ্লেষণ আছে, আপনি গবেষণা করেছেন। তো আমি যদি একটু জানতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, সেখানে মুম্বাই স্টক এক্সচেঞ্জ দেখি আমরা, চায়না আছে, হংকং, তো সেখানকার কি অবস্থা, আমরা একটু যদি তুলনা করতে চাই বাংলাদেশের সঙ্গে। তুলনায় আসলে তো প্রথমে যেটা মানে বাজার বিশ্লেষকদের, অর্থাৎ লাইসেন্স পাওয়া বাজার বিশ্লেষক এবং তাদের ক্লায়েন্ট হওয়ার সুযোগ দেওয়া, এগুলি আছে কিনা সেই দেশে। অবশ্যই ইন্ডিয়াতে ইন্ডিভিজুয়াল প্রচুর বাজার বিশ্লেষক আছেন, যাদের কাছ ক্লায়েন্ট হচ্ছে ছোট বড় মাঝারি মিউচুয়াল ফান্ডস, অন্যান্য ফান্ডগুলি। তারা তাদের ক্লায়েন্ট, তাদের কাছ থেকে বিভিন্ন রকমের রিসার্চ কিনছেন তাদের অবজেক্টিভ অনুসারে। ফলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে যেটা বোঝায় সেটা একটা কোনো কিছু না, অনলি পিই না। কারণ ফিনান্সে বলা হয় যে পিই কম মানে একটা ভালো শেয়ার, এটা সত্যি না, বরং উল্টা, পিই বেশি তার মানে মার্কেটের ভিতরে কোনো ইনফরমেশন, ইনসাইডার ইনফরমেশন থাকতে পারে যে এটার আর্নিং
গ্রোথ ভালো, নেক্সট যে ইপিএস আসছে ওটা অনেক হাই আসছে। আমরা আমাদের দেশের অনেক ডাটা আছে, আমরা দেখতে পাই এরকম হঠাৎ করে একটা কোম্পানির শেয়ার বাড়ছে, এসিসি কোয়ারি দিচ্ছে কি আছে কিছুই নেই, পরে গিয়ে দেখা গেল যখন তার কোয়ার্টারলি ইপিএস আসলো, অনেক বেশি ইপিএস আসলো, তখন দেখা গেল অ্যাডজাস্টেড হয়ে পি অনেক কমে গেছে। তো অনলি অল্প ছোট পিই মানে খুবই কম পিই মানেই যে ফান্ডামেন্টাল শেয়ার, এটার মানে নাই। আমরা নানা রকমভাবে ভ্যালুয়েশন আমাদেরকে করতে হবে। এই জিনিসগুলি এইভাবে অল্প সময়ের মধ্যে আলোচনা করাও সম্ভব না, বোঝানোও সম্ভব না, কারণ ফিনান্সে এই সমস্ত জিনিস আমি পড়েছি 16 ইয়ার্স ধরে আমার পড়ালেখা শুধু। সুতরাং এই জিনিসটাকে একবারে আমি বলে দিতে পারি না অল্প 2-4টা কথার ভিতর দিয়ে। বাট ফান্ডামেন্টাল একটা বিরাট একটা অংশ, যে অংশ ভিতর দিয়ে একজন কি চাচ্ছেন তার অবজেক্টিভের উপর ভিত্তি করে তাকে আমার অ্যানালিসিসটা তাকে বুঝিয়ে দিতে হবে যে এই হচ্ছে আপনার অবজেক্টিভ অনুসারে এই শেয়ারগুলি আপনি হয়তো ইনভেস্ট করতে পারেন। তারপরও তাতে ডাউনসাইড রিস্ক থাকতেই পারে, সুতরাং সেখানে রিস্ক টলারেন্সের ব্যাপার থাকবে যে আপনি কতটুকু রিস্ক টলার করবেন। সেক্ষেত্রে তার পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটা বিষয় আসে, সেইখানে আসতে হবে, রিস্ক ম্যানেজমেন্টের একটা বিষয় আসে, সেটা আসতে হবে। অর্থাৎ এক ধরনের প্রফেশনালিজম আমাদের পুঁজিবাজারে আসতে হবে, যেটা ইন্ডিয়াতে আছে, চায়নাতে তো অফকোর্স অনেক আগে থেকেই আছে। উপায়টা কি, মানে আপনি যদি একটু এটা বিষয়ে স্পষ্ট করে বলেন যে আমরা কিভাবে সেই রকম প্রফেশনাল পেশাগত দিকে যেতে পারি। এসিসি একটা উদ্যোগ নিয়েছিলেন যে পুঁজিবাজার যারা বিশ্লেষক তাদেরকে লাইসেন্স দেওয়া হবে, যাদের কাছে ক্লায়েন্ট হতে পারবে হচ্ছে বিভিন্ন জন যারা বিনিয়োগ করতে চান, যেটা আমাদের যারা পোর্টফোলিও ম্যানেজার আছেন তাদেরকে দেওয়া আছে বাই ডিফল্ট। তাহলে তারা করছেন, কিন্তু সত্যিকারভাবে তারা কি রিসার্চ করছেন, রিসার্চ অনুযায়ী কাজটা করছেন? আমার জানা মতে খুব কম ক্ষেত্রে এটা সত্যি। বেশিরভাগ ক্ষেত্রেই একজন ছোট বিনিয়োগকারী যেভাবে শেয়ারগুলিকে পিক করেন সেইভাবেই পিক করে তারাও। সত্যিকার অ্যানালিসিস বলতে যেটা বোঝায় সেই অ্যানালিসিসের অভাব আমাদের দেশের বাজারে আছে। আমি বলছি সত্যিকারের অ্যানালিসিসের অভাব বাজারে থাকলে যেটা হয় যে বাজারে লম্বা সময় ধরে সত্যিকারের একটা ভালো স্ক্রিপ্ট, ভালো একটা শেয়ার আন্ডার ভ্যালুড অবস্থায় পড়ে থাকতে পারে। আমরা আরো একজন দর্শকের একটু ফোন নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন এবং কোথা থেকে বলছেন? জি, আমি ওয়াহিদ বলছি মিরপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে পুঁজিবাজারে যখন কোনো কিছুর একটা প্রোডাক্টের দাম হুট করে বেড়ে যায়, তো সাথে সাথে আমরা সেটা হচ্ছে বিক্রি করে দেওয়ার প্রবণতায় থাকি। মানে প্রপার একটা চিন্তা ভাবনা না করে সাথে সাথে আমরা সেই জিনিসটা বিক্রি করার চিন্তা থাকি। অনেক সাধারণ জনগণ আছে যারা পুঁজিবাজারে অনভিজ্ঞ। তো সেই ক্ষেত্রে যারা নতুন করে পুঁজিবাজারে যুক্ত হতে চাচ্ছে তাদের জন্য প্রপার একটা ধারণা পাওয়ার জন্য কোনো কোর্স বা কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা বা করা যায় কিনা? জি, আপনার প্রশ্ন বুঝেছি মোহাম্মদ হোসেন। যেটা আগের দর্শকের বিষয়েও কিছুটা ছিল, যারা নতুনভাবে বাজারে প্রবেশ করতে চায় তাদের জন্য কি বার্তা থাকবে বা কি প্রশিক্ষণ তারা পেতে পারেন? এক্ষেত্রে আমাদের এসিসি, বিআইসিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা কিছু কাজ নিয়েছেন যে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে একটা বিনা পয়সায় একটা ট্রেনিং দেওয়ার মাধ্যমে। কিন্তু সেই ট্রেনিং আসলে কতখানি এফেক্টিভ হবে, মানে এটার আসলে প্রভাবটা সত্যিকারভাবে বাজারে কত ভালো হবে সেটা আমার ঠিক বোধগম্য না। কারণ হচ্ছে আমরা মনে হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করছি যে সবাইকে ডাক্তার বানানোর চেষ্টা করছি, এটা সম্ভব না। আমরা যদি উন্নত বিশ্বের বা অন্যান্য ভালো পুঁজিবাজার যে সমস্ত দেশে আছে তাদের প্র্যাকটিসটা দেখি, তাহলে আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে পারবো। আসলে তাদের প্র্যাকটিসটা হচ্ছে যে তারা মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, তারপর অন্যান্য প্রফেশনাল ফান্ড ম্যানেজার যারা আছে তাদের মাধ্যমে ছোট বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করতে সাজেস্ট করে, কারণ তাদের কাছে রিসার্চ আছে, তাদের অন্যান্য রিসার্চে অ্যাক্সেস আছে। যেমন রিসার্চ একটা অনেক কস্টলি একটা জিনিস। আসলে একটা কোম্পানির বা একটা স্টকের ভ্যালুয়েশন করতে প্রচুর সময়ের প্রয়োজন এবং প্রচুর এক্সপার্টাইজ লাগে। তো এই জন্যে একটা স্টকের নামও যদি একজন অ্যানালিস্টের কাছ থেকে চাওয়া হয় যে সত্যিকারের অ্যানালিসিস করে তাকে দিচ্ছে, সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় একজন ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য। বাট মিউচুয়াল ফান্ড অথবা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এটা কিনতে পারে, কিনে সেটা করতে পারে। সেই হিসাবে তার কাছে যারা তাদের ক্লায়েন্ট থাকে তাদেরকে বলতে পারে যে এটা আমাদের রিসার্চে ভালো একটা শেয়ার, এটাতে ইনভেস্ট করতে পারেন, এবং বিনিয়োগের সময়টা বলে দিতে পারে। আমাদের বাজারের একটা প্রবলেম হচ্ছে যেটাকে ফাইন্যান্সের ভাষায় বলা হয় যে নয়েজ। আমাদের মার্কেটের নয়েজ অনেক বেশি, অর্থাৎ ট্রেডার্সের সংখ্যা খুব বেশি। এখন এরা কি সকল ছোট বিনিয়োগকারীরাই হচ্ছে ট্রেডার্স? ইটস নট এসেনশিয়ালি ট্রু। যেটা সত্যি সেটা হচ্ছে আমাদের যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদের মধ্যে ট্রেডের পরিমাণটা
মানে ডে ট্রেড বলেন বা ট্রেডিংয়ের প্রবণতাটা, সুইং ট্রেডিংয়ের প্রবণতাটা, স্ক্যাল্পিংয়ের প্রবণতা অনেক বেশি। তো এটা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদের মার্কেট মাইক্রো স্ট্রাকচারকে কিছুটা চেঞ্জ করতে হবে। আমরা যেটা দেখি সুপারফিশিয়াল স্ট্রাকচার, এটা ম্যাক্রো স্ট্রাকচার। এই স্ট্রাকচার দেখে আমরা ভিতরের মানে আমাদের দুর্বল জায়গাগুলিকে আইডেন্টিফাই করতে পারবো না। মার্কেট মাইক্রো স্ট্রাকচারকে যদি আমরা গভীরভাবে স্টাডি করি, আমাদের মার্কেটের অনেক দুর্বল জায়গাগুলিকে আমরা দেখতে পাবো। যেমন বাজারে ভালো শেয়ার আসতে হবে, ভালো শেয়ার আসতে হবে মার্কেটে। যদি সেই শেয়ারে আগ্রহী মানুষ না থাকে তাহলে ভালো শেয়ার এসে হবে কি? নাম্বার ওয়ান কোয়েশ্চেন। তাহলে ভালো আগ্রহী হওয়া মানুষের সংখ্যা কখন বাড়বে? যখন জানা যাবে সেটার প্রাইস যেটা আছে এটাতে আমি যদি কিনি আই উইল উইন, অ্যান্ড যে বিক্রি করবে সেও উইন করবে, অর্থাৎ একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। এরকম যদি সত্যিকারের ধারণাটা থাকে মার্কেটে, তখন হচ্ছে মার্কেট ভালো হতে পারে। আমাদের দেশে যে কোনো ক্ষেত্রেই অফলোডের ক্ষেত্রে যে কারসাজিগুলি করা হয়, সমস্ত ক্ষেত্রেই বুক বিল্ডিং নিয়ে কারসাজি করা হয়েছে, আইপিও অন্যান্য ক্ষেত্রে কারসাজি করা হয়। দেখা যায় আইপিও আসার পর একটা শেয়ার অনেক হাই প্রাইসে বিক্রি হয়, তারপর ওই প্রাইসে পৌঁছতে ওই বাজারের 2 বছর 3 বছর অথবা অনেক ক্ষেত্রে এ পর্যন্ত পৌঁছে নিয়ে এমনও রেকর্ড আছে। তো বিষয়টা এইটা কারা করছে? যারা করছে তাদেরকেই আসলে বলা হয় ম্যানিপুলেটর। ম্যানিপুলেশন মার্কেটের জন্য সবসময় খারাপ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক, বীজ সংলাপে এ পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বীজ সংলাপে আবারও স্বাগত। দর্শক, আপনারা দেখছেন নিউজ 24। আজ আমরা আলোচনা করছি শেয়ার বাজার নিয়ে, শেয়ার বাজারের উন্নয়নে করণীয়। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মহসিন, এবং এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটা দর্শকের ফোনও নিতে চাচ্ছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন এবং কোথা থেকে বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমার নাম সামির, আমি সাউথ আফ্রিকা কেপটাউন থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে কি ফরেক্স মার্কেট, ফরেক্স কারেন্সি ট্রেডিং হয়, আর যদি না হয় তাহলে কেন হয় না, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। জি, অসংখ্য ধন্যবাদ। আমি যে ট্রেড করি এটা দেশের বাইরে করি, কিন্তু বাংলাদেশে আসলে কি এটা করতে পারবো কিনা এই সম্পর্কে। জি জি জি, অনেক ধন্যবাদ। আমি শাকিল রিজভী আপনার কাছে আসতে যাচ্ছি। দর্শকের ফোনটা দিয়ে আপনার দর্শক একজন প্রশ্ন রেখেছিলেন যে আমাদের পুঁজিবাজারে তো ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং এর কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশ ব্যাংকের মানে একটা রেগুলেটরি ইয়েও আছে। ফরেন এক্সচেঞ্জ এর মানে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকগুলা করতে পারে শুধু। আমরা সাধারণ যারা নাগরিক এখন পর্যন্ত এটা উন্মুক্ত না। ওটা যেটা বাইরের দেশে উনি করতেছেন সেটা আমাদের দেশে আমরা ইন্ডিভিজুয়ালি সেটা করতে পারি না। এমনি কি আমাদের মানে যেটা বাইরের দেশে আসে, আমাদের দেশে আমাদের দেশে এখনো মানে ফরেন কারেন্সিটা ওপেন ওরকম ভাবে করা হয়নি। মানে আশা করি দর্শক তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু আপনার কাছে যেতে চাচ্ছি বর্তমান পুঁজিবাজারের অবস্থা নিয়ে। আসলে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি পুঁজিবাজারের একটু কি বলবো মিশ্র ভাব, মানে ওরকম চাঙা ভাব নেই, মানে বিনিয়োগকারীরাও আস্থাহীনতায় আছে। আসলে হঠাৎ কেন এই অবস্থা বাজারের? যেটা আসলে হয়েছে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টানা 3 মাস বাড়ার পরে এটা একটা বিরতির মতোই বলা যায়, একটা ইন্টারভেল বিরতি, বা যেটা কনসলিডেশন হয়ে আরও ভালো শক্ত হয়ে বাড়ার একটা লক্ষণ আর কি। তো যারা বেশি অস্থির হয়ে যায় তারাই কিন্তু এন্ড লুজার হয়, এবং যারা বেশি প্যানিক হয়ে যাচ্ছে তারাই একটা টাইমে হয় আবার মানুষ সেই প্যানিকটা কেটে আবার ঘুরে দাঁড়ায়, এবং যদি কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল থাকে অবশ্যই মার্কেট তার নিজের শক্তিতে ঘুরে দাঁড়ায়। এবং অনেকগুলো শেয়ার দেখা যাচ্ছে মানে কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো, কিন্তু মানুষ প্যানিক হয়ে বিক্রি করছে লাস্ট কিছুদিন। কিন্তু সেই অবস্থা থেকে আমার মনে হয় যে আবার প্যানিক ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, কারণ হয়তো প্যানিক হয়ে তো লাভ নাই, যেহেতু আপনার কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে সেটা কেন আপনি কম দামে বিক্রি করবেন।
আর যদি কেউ ভয় পেয়ে বিক্রি করে, আরেকজন কিন্তু এই সুযোগটা নিচ্ছে, আরেকজন তো কিনতেছে, সে তো লাভবান হচ্ছে। এটাই ক্যাপিটাল মার্কেটে চলতেই থাকে, কেউ প্যানিক হয়, কেউ আস্থাবান হয়, আবার ওভার কনফিডেন্ট হয়ে একটা বুলিশ ট্রেন্ড তৈরি হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি, এটা মার্কেটের একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে মোহাম্মদ মহসিন তবে অনেক সময় এটা পেইনফুল হয় যদি বেশি আপ ডাউনটা বেশি, মানে স্প্রেডটা বড় হয়, যেমন 400-500 পয়েন্ট, কিন্তু এই আপ ডাউন কিন্তু চলতেই থাকবে। এখন মাঝে মাঝে এটার মানে ইয়াটা বেশি, স্প্রেডটা বেশি হয়, এবং এই সময় এটা একটু বেশি হয়ে গেছে, যেটা মানে অনেকটা পেইনফুল হয়ে গেছে। পেইনফুল হয়ে গেছে মানে যেটা আপনি মানে 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 5800 থেকে বা 700 থেকে 5450 আসাটা তো একটু মানে যারা মানে মানে এই ধরনের আপ ডাউনে অভ্যস্ত না তাদের জন্য কিন্তু এটা বেশি, কিন্তু যারা দীর্ঘ সময় এই মার্কেটের সাথে আছে তারা কিন্তু এই আপ ডাউন দেখতে দেখতেই কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে। নতুন বিনিয়োগকারীদের জন্য একটু মানে উদ্বেগের বিষয়, বা তারা এসে ক্ষতির মুখে পড়ছে। এইখানে মানে দুইটা পার্টে ভাগ করতে হবে। একটা আছে যে আমি রিয়েল সেন্সে আমি ফান্ডামেন্টাল দেখে কোম্পানির শেয়ারগুলো কিনেছি, আমি রাখবো আরও 2 বছর, 2টা ডিভিডেন্ড খাবো, এটা হলো একটা বিনিয়োগের। আর যদি আমি মানে কালকে মানে মানে ট্রেডিং করার জন্য কিনে থাকি, দোষের কিছু নাই, সেখানে রিস্ক ফ্যাক্টরটা বেশি কাজ করে। পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকলে হয়তো ভালো গেইন করার সুযোগ থাকে, আবার মানে ঝুঁকিটাও বেশি আর কি, লস করার সুযোগটা থাকে। যারা এই ঝুঁকি নিতে পছন্দ করে তারাই তো ডে ট্রেডিং করে আর কি। আর যারা রিয়েল স্পেকুলেশন, ডে ট্রেডিংটা মানে একটা স্পেকুলেশন যে এটা আরও বাড়বে, কালকে আরও বাড়বে, পরশুদিন আরও বাড়বে, এই স্পেকুলেশনের ভিত্তিতেই কিন্তু কেনা হয়। এখন এই স্পেকুলেশনের ভিত্তিতে যখন এটা আপট্রেন্ড চলতে থাকে, কন্টিনিউয়াস আপট্রেন্ডের পরে যখন আরেকটা স্পেকুলেটর পাওয়া যায় না, তখনই কিন্তু আবার ইনভেস্টারের কাছে আসতে হয় শেয়ারগুলো জমা রাখার জন্য। আবার ইনভেস্টার কিন্তু ধরে নেয়, ইনভেস্টারের কাছেই কিন্তু আলটিমেটলি শেয়ারগুলো থাকে, যেটা আপনি বলতেছেন বিনিয়োগকারীর কাছেই কিন্তু শেয়ারগুলো থাকে। মাঝখানে কিছুক্ষণ স্পেকুলেশন হয়ে হয়তো শেয়ারের দামটা অনেকটা বৃদ্ধি পায়, আবার কিন্তু স্থিতি হবে। তবে দীর্ঘমেয়াদী যদি কেউ বিনিয়োগ করেন, আমি মনে করি যে যথেষ্ট কেনার জায়গা আছে, যেগুলাতে দেখে শুনে বুঝে কিনতে পারলে। একজন দর্শকও আমাদের কাছে জানতে চেয়েছিলেন, মোহাম্মদ মহসিন বলেছেন আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাই যে আসলে আমাদের পুঁজিবাজারের ক্ষেত্রে ওইরকম পেশাগতভাবে কোনো প্রতিষ্ঠান কি ওরকম গড়ে ওঠেনি এখনো, যেটা বলা হয় যে যেখানে মানুষ জানতে পারে পুঁজিবাজার সম্পর্কে, যে সে বিনিয়োগ করলে সে কিভাবে বিনিয়োগ করবেন বা তার বিনিয়োগটা কতটা মানে সেখানে ভালো থাকবে বা কতটা লাভবান হতে পারেন, এই যে এটা গড়ে ওঠেনি বলা হয়। না, আছে, কিন্তু মানে প্রচারটা নাই, অনেকে জানেন না। যেমন আপনিও হয়তো শুনেন নাই, স্টক এক্সচেঞ্জের একটা ট্রেনিং একাডেমি আছে, ওইখানে প্রতি মাসে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলে দেখা যায় অনেক অল্প খরচেই মানে ব্যাচ শেখানো হচ্ছে, 2 দিনের কোর্স, 3 দিনের কোর্স, এটা একটা আছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরও একটা শিক্ষামূলক কার্যক্রম আছে, কিন্তু নিয়মিত হচ্ছে। আরেকটা আছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউট, যেটা পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, গভর্নমেন্টের উদ্যোগ, স্টক এক্সচেঞ্জেরও স্টেক আছে, সেটা হলো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউট। তারা কিন্তু শর্ট টার্ম, দীর্ঘমেয়াদী সব ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, 1 মাসের, 7 দিনের, কেউ যদি 1 বছরের কোর্স করতে চায় বা 2 বছরের, সেটাও আছে এখানে। এগুলোতে কেমন রেসপন্স? রেসপন্স আছে মোটামুটি, তবে দেখা যাচ্ছে যে মার্কেট ভালো থাকলে মানে শিক্ষার্থী বেশি পাওয়া যায়, মার্কেট খারাপ থাকলে সেরকম শিক্ষার্থী পাওয়া যায় না। তবে এটা জানা দরকার অনেকটাই, মানে এই স্পেকুলেশন বা এই ইনভেস্টমেন্ট করতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু আসলেই জানা দরকার, একেবারে ব্লাইন্ডে করাটা মানে ঝুঁকিপূর্ণ আর কি, হয়তো হইতেও পারে লাভ। মোহাম্মদ মহসিন, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, যেটা আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা বলছিলেন আলোচনার শুরুতেই, সে বিষয়ে যদি আরো কিছু বলুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো আসলে দীর্ঘমেয়াদ, এখন দীর্ঘমেয়াদ বলতে কি বুঝাই সেটা একটা কোশ্চেন। প্রথমে আসলে সময়ের ক্ষেত্রে যদি আমি বলি আর কি, আমার কাছে দীর্ঘমেয়াদ যেটা, শাকিল ভাইয়ের কাছে হয়তো অন্যটা, আমার কাছে দীর্ঘমেয়াদ 5 ইয়ার্স কমপক্ষে, দিস ইজ দীর্ঘমেয়াদ। কিন্তু ইকোনমিক্স অথবা ফাইন্যান্সে সাধারণত স্বল্প সময় বা স্বল্পকালীন সময়কে বলা হয় যে 6 মাসের কম। 6 মাসের কম, এটা 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 5 মাস হতে পারে, এটা জনে জনে ভ্যারি করবে। আর দীর্ঘমেয়াদ বলতে আমাদের দেশে একটা ধারণা আছে 6 মাসের বেশি 1 বছর পর্যন্ত অন্তত, অথবা 2 বছর পর্যন্ত, এটা দীর্ঘমেয়াদ। কিন্তু আমি বলছি যে আমার কাছে দীর্ঘমেয়াদ কমপক্ষে 5 বছর। হ্যাঁ, বিদেশ থেকে যদি বড় কোনো বিনিয়োগকারীরা আমাদের দেশে আসতে চায়, তাদের কাছে হয়তো দীর্ঘমেয়াদটা হতে পারে
15 বছর থেকে 30 বছর পর্যন্ত। সুতরাং দীর্ঘমেয়াদ একটা রিলেটিভ কনসেপ্ট, এই কনসেপ্টটা যিনি বিনিয়োগ নিয়ে আসছেন তার অবজেক্টিভের উপর নির্ভর করে যে দীর্ঘমেয়াদ বলতে উনি কি বোঝাচ্ছেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমি যদি বলি যে কমপক্ষে 2টা বছর সময় দেওয়া উচিত, অথবা আমি আমার অ্যানালিসিসের দিক থেকে যদি বলি যে আমার অ্যানালিসিস যদি কার্যকরী হতে হয় তাহলে মিনিমাম মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যেতে হবে, অর্থাৎ একটা বছর আমাকে সময় দিতেই হবে। তাহলে আমি অ্যানালিসিস করে যদি কোনো স্ক্রিপ্টকে বের করি আর কি, কোনো স্টককে বের করি, তাহলে হয়তো তার ভ্যালুটাকে আমি হয়তো তার কাছাকাছি দেখতে পাবো। কমপক্ষে 1 বছর দিতে হবে। তো এইটুক সময় ধৈর্য ধরার উপায় আমাদের যারা ডে ট্রেডার বা ট্রেডার বলি বা স্কাল্পটার বলি অথবা সুইং ট্রেডার বলি, তাদের ভিতর খুব কম, অনেক অসহিষ্ণু তারা। এবং এই অসহিষ্ণুর মাত্রাটা আমি বলেছি যে শুধু আমাদের ছোট বিনিয়োগকারীদের ভিতর না, এটা আমাদের বড় বিনিয়োগকারীদের ভিতরেও আছে, যেটার একটা বড় মানে সিমটম হচ্ছে টার্নওভার হঠাৎ করে অর্ধেক হয়ে যাওয়া, অথবা হঠাৎ করেই 3 গুণ 4 গুণ বেড়ে যাওয়া, যেটা জানুয়ারিতে হয়েছিল। টার্নওভার হঠাৎ করে 2 দিন দেখা গেল 2000 কোটি টাকার উপর হচ্ছে। হোয়াট দে, কারা তারা? সব ছোট বিনিয়োগকারী? নো ওয়ান উইল বিলিভ। বড়রা একটা ওই জায়গার মধ্যে করছেন যে যেটা বলেছি একটু আগে, যে সবার ভিতর, অর্থাৎ বড়রা হচ্ছে লিডার, ছোটরা সব ফলোয়ার। যে আমরা আলোচনা আবার ফিরবো, একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক, বিশ সংলাপে আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সংলাপে আরও একবার স্বাগত দর্শক, আপনারা দেখছেন নিউজ 24। আজ আমরা আলোচনা করছি শেয়ার বাজারের উন্নয়নে করণীয় এই বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী, রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মহসিন। আমরা আবার আলোচনায় ফিরতে যাচ্ছি। মোহাম্মদ মহসিন, আপনি আলোচনা করছিলেন, আমি একটু করণীয় পুঁজিবাজারের, যেটা আমাদের আজকের সাবজেক্ট আমরা নির্ধারণ করেছি পুঁজিবাজার উন্নয়নে করণীয়, আমি যদি একটু বন্ডের বিষয়ে জানতে চাই যে পুঁজিবাজার উন্নয়নে বন্ড কি ভূমিকা রাখতে পারে? আচ্ছা, ধন্যবাদ। পুঁজি বাজার, পুঁজি বলতে আসলে 2 ধরনের পুঁজিকে বোঝানো হয়, একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে বন্ড। আমাদের দেশে বন্ড মার্কেটে একেবারেই নাই বললেই চলে, যেটা আছে সেটা প্রাইভেট প্লেসমেন্ট দিয়ে মূলত, আর একটা বা দুইটা আছে যেটা ট্রেডিং হয়। উন্নত পুঁজিবাজার, আমি আপনাদের একটা প্রোগ্রামে এর আগেও বলেছি যে আমেরিকাতে যখন শেয়ার মার্কেট গড়ে ওঠে তখন এলিট শ্রেণীরা ট্রেড করতেন বা বিনিয়োগ করতেন বন্ডে, আর ওয়াল স্ট্রিট নাম থেকে বোঝা উচিত যে রাস্তায় ট্রেড হতো, সেই ট্রেড করতো কাউবয়রা, এবং সেটা ছিল স্টকের। আমি এটা মানে স্টক ট্রেডারদের ছোট করার জন্য বলছি না, বলছি যে ইতিহাসটা আমরা যদি দেখি, ইতিহাসে ছিল যে বন্ডের ট্রেডার অলওয়েজ হচ্ছে এলিট শ্রেণী। বিগ যত ইনভেস্টর আছে তাদের সমস্ত ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে বন্ডে বেশি। আর এবং কি কারণে আসে সেটাও বলছি, যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। যখন আমরা রিস্কটাকে ম্যানেজ করতে চাই, মিনিমাইজ করতে চাই আর কি, রিস্কটাকে অপটিমাইজ করতে চাই আমার পোর্টফোলিওকে, আই নিড ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্টস। আমাদের পুঁজিবাজারে মূলত একটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে শেয়ার। সুতরাং এই একটা ইনস্ট্রুমেন্টকে কেন্দ্র করে আমরা আমাদের পুঁজিবাজারের উন্নয়ন চাচ্ছি, এটা সম্ভব না। পুঁজিবাজারে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আনতে হবে, তবে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে বন্ড। সেটা কিভাবে? বন্ড আসতে, শেয়ার যেভাবে আসছে, আসলে কোম্পানি তো তার দরকার হচ্ছে ব্যবসা এক্সপ্যানশনের জন্য পুঁজিটা 2 পথে আসতে পারে, একটা হতে পারে ইকুইটি আর একটা হতে পারে ডেট। তো ডেটটাই হচ্ছে বন্ডের মাধ্যমে আসে আর কি। আমাদের এখানে কিছু ব্যাংকে তার মূলধন বাসেল 3 অনুসারে মানে তার কমপ্লায়েন্স করার জন্য বন্ড ছেড়ে মূলধনের একটা অংশকে বাড়াইতে বলা হচ্ছে, এটা ফোর্স করা হচ্ছে এবং সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। কিন্তু ওভারঅল পুঁজিবাজারের স্ট্যাবিলিটির জন্য, পুঁজিবাজারের ডেপথ বাড়ানোর জন্য, পুঁজিবাজারের স্ট্রাকচারকে স্ট্রং করার জন্য, আমি যেটা একটু আগে মানে বলছিলাম যে মাইক্রো স্ট্রাকচারে আমাদেরকে হাত দিতে হবে। ওই জায়গায় বন্ড মার্কেটকে যদি আমরা ইম্পর্টেন্স না দেই, আমাদের মানে পুঁজিবাজারের সত্যিকারের স্ট্রেংথ, অর্থাৎ বাজারের 2টা পা, একটা পা হচ্ছে সিকিউরিটি আর একটা পা হচ্ছে বন্ড, মানে সরি ইকুইটি আর একটা হচ্ছে বন্ড। আমার ইকুইটি আছে, বন্ড নাই, তার মানে কি এটা আনব্যালান্সড একটা মার্কেট। এই মার্কেটকে ব্যালান্সটা আনতে হলে 2টা পাই দিতে হবে, এটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে বিভিন্ন রকমের
ডেরাইভেটিভস আনতে হবে। আমার পুঁজিবাজারের আমার মার্কেটে সাধারণ মার্কেটে ইন্স্যুরেন্স আছে, আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি ইন্স্যুরেন্স নিতে পারি। আমার পুঁজিবাজারে আমি যে কোনো রকমের ডাউনসাইড রিস্ক থেকে বাঁচার জন্য আমার কোনো ইন্স্যুরেন্স নাই। ইন্স্যুরেন্স পুঁজিবাজারে আসে হচ্ছে বিভিন্ন ডেরিভেটিভসের মাধ্যমে, বিশেষ করে অপশন মার্কেটের মাধ্যমে আসে। আমার দেশে অপশন মার্কেট নাই। এটা একটা যে অনেকে ভয় পাচ্ছেন যে অপশন মার্কেট আসলে কি ঘটতে পারে, তার কি ঘটতে পারে অন্যান্য সমস্ত দেশে যদি অপশন মার্কেট থাকতে পারে, সেখানে যদি ভালোভাবে মার্কেট আরও রান করে, আমার দেশে কেন খারাপ হবে? এটা আনার জন্য চিন্তাটা করতে হবে এবং তার জন্য যে মাইক্রো স্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট সেটা তো আগে শুরু করতে হবে। আমার সেন্ট্রাল ক্লিয়ারেন্স হাউসটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় থেকে এই সমস্ত জিনিসকে আমরা উন্নত করতে পারবো না, এগুলিকে তৈরি করতে হবে। সাথে আসতে হবে হচ্ছে ভেরি প্রফেশনাল ওয়েতে মানি ম্যানেজমেন্টের অংশগুলো আসতে হবে। আমার দেশে পেনশন ফান্ড নাই, আমার দেশে মিউচুয়াল ফান্ড মানে আছে সেটা খুবই ইনসিগনিফিক্যান্ট। আমরা যদি একটা পুঁজিবাজারে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে ইনস্ট্রুমেন্ট মিউচুয়াল ফান্ডের পার্টিসিপেশন দেখি, সেটা আমাদের অত্যন্ত কম রেশিও। ছোট ইনভেস্টররা সারা দুনিয়াতে ইনভেস্টমেন্টের জায়গাতে রাখে, তার টাকাটা রাখে হচ্ছে মিউচুয়াল ফান্ডের কাছে। আমার মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডের কোনো জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই, তাদের কোনো স্বচ্ছতা নাই। হ্যাঁ, এই জায়গাগুলিতে আমাদেরকে মানে ঠিক করতে হবে, এগুলি মাইক্রো স্ট্রাকচারগুলিকে ঠিক করতে হবে। আমি একটু শাকিল রিজভী আপনার কাছে যেতে চাচ্ছি করণীয়, যে আসলে আমরা দেখেছিলাম যে যদি 2010-এর কথা বলি, যে বড় ধসের পরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল, হয়তো শেয়ার বাজার অনেকটা গতি ফিরে পেয়েছে। আবার তো বর্তমান বাজারকে যদি আরো আমরা বলি যে চাঙা হোক, সে বিষয়ে কি করণীয়? উনি একেবারে সঠিক কথাটাই বলছে, যেটা আমি আরো 10 বছর ধরেই বলতেছি। মানে একটা আছে প্রণোদনা বা টেম্পোরারি ঠিক করা, কিন্তু স্ট্রাকচার যদি ঠিক না হয় আপনার বারবারই কিন্তু এই গন্ডগোলগুলো হবে। এবং সেটা হচ্ছে আপনি যখন শেয়ারের দাম বাড়ে বা বাবল হয়, যে শেয়ারগুলো পার্কিং করার জন্য যে মানে আপনার ব্যবস্থা, বন্ড মার্কেট খুবই জরুরি। এবং এই জরুরি জিনিসটা আমেরিকায় যখন স্টক মার্কেট উনি বলছে, সেটা আরও 200 বছর আগেই তারা অনুভব করছে। মানে এই বন্ড মার্কেট কিন্তু সেখানে অনেক আগেই গড়ে উঠছে। এখন আমাদের দেশে কিন্তু বন্ড আছে, ব্যাঙ্কগুলো কিন্তু বন্ড ইস্যু করে এবং বন্ড, কিন্তু আবার এসএসসির আইনেও কিন্তু আছে কোনো ট্রেডিং যদি হইতে হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই হইতে হবে, কিন্তু বন্ডগুলো কিন্তু ওই প্লেসমেন্টের মাধ্যমে একটা ব্যাংকের সাথে হচ্ছে। এখন কিন্তু একটা সুখের খবর হলো যে এখন বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু বিষয়গুলো বুঝতে পারছে যে অ্যাজ এ রেগুলেটর বন্ড মার্কেটে যদি ফেসিলিটেট না করে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই আগে আসতে হবে, স্টক এক্সচেঞ্জের এবং এসএসসির একেবারে কম্বাইন একটা এফোর্ট না দিলে কিন্তু এটা জিনিসটা হবে না। এবং বাধ্য করা যে এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই ট্রেডিংটা হইতে হবে। যদি এর খরচ কমাইতে হয়, যা যা করতে হয় স্টক এক্সচেঞ্জেও সেটা করতে হবে, এবং সেইটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হইলেই কিন্তু এই বন্ড মার্কেট গতিশীল হবে। এবং সারা দুনিয়ায় যেরকম স্টক ট্রেডিংয়ের প্রায় অনেক জায়গায় 60%ই কিন্তু বন্ড ট্রেডিং হয়, আজকে কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আর যে জিনিসগুলা উনি বললেন যে ডেরিভেটিভস বা অপশন ফিউচার, সেটা করার জন্য মানে কাঠামোগত একটা ক্লিয়ারিং কর্পোরেশন লাগবে, সিসিসিপি। এই জিনিসটা কিন্তু এখন বর্তমান এসএসসি কিন্তু একটা আইনের খসড়া দাঁড়া করাইছে, একটা প্রতিষ্ঠানই কিন্তু আমাদের অনুপস্থিত ছিল। আপনি যদি ওই প্রতিষ্ঠান ছাড়া আমরা ডেরিভেটিভ চালু করি, তাহলে আনসেটেলড ডেরিভেটিভসে আরও মহা একটা প্রলয় সৃষ্টি হবে এবং মানুষের লেনদেনগুলো বিভ্রান্ত সৃষ্টি হবে। সুতরাং আগে ক্লিয়ারিং কর্পোরেশনটা তৈরি করতে হবে, যার জন্য একটা খসড়া আইন কিন্তু লাস্ট 2 ইয়ার্স এসএসসি কিন্তু কাজ করে একটা দাঁড়া করাইছে। হয়তো এই বছরের শেষে এই কোম্পানিটা যদি হয়ে যায়, তাহলে ডেরিভেটিভসগুলা চালু হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বন্ডের ট্রেডিংটা আমার মনে হয় স্টক এক্সচেঞ্জে করা উচিত। আমি স্টক এক্সচেঞ্জের বোর্ডেও বলা হয়েছে যে আপনার এইটার জন্য যে প্ল্যাটফর্ম বা যে সুবিধা দেওয়া দরকার সেইটা স্টক এক্সচেঞ্জ করবে। এবং আমি আশাবাদী, যেহেতু আমার বাংলাদেশ ব্যাংক এখন এবং এসএসসি সবাই এখন বন্ড মার্কেটটা চাচ্ছে ভালোভাবে চালু হোক, আমার মনে হয় যে খুব সহসাই এই বন্ড মার্কেট চালু হবে। এবং এই যে বিপর্যয়গুলা থেকে বাঁচতে হইলে এটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট যেটা লাগবে। শুধু ইকুইটি ট্রেডিং দিয়ে একটা মার্কেটে বেশি দূর নেওয়া যাবে না, একটা পর্যায় পর্যন্ত, যেটা আপনার হেডলাইন আছে পুঁজিবাজার উন্নয়নে করণীয়। এই করণীয় কাজটা কিন্তু অনেক, একটা ক্লিয়ারিং কর্পোরেশন তৈরি করতে হবে, সেইটাতে
ভালো মানে এমন প্রতিষ্ঠান হইতে হবে এই ক্লিয়ারিং কর্পোরেশন, যার উপরে কিন্তু টোটাল সেটেলমেন্টটা নির্ভর করতেছে, যে ফিউচার ট্রেডিং করবে, যে বা ডেরিভেটিভস করবে, সেইখানে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সেইখানে যদি মানে আমি কিনলাম কিন্তু টাকা দিতে পারলাম না, তার যে ইয়েটা করার জন্য এই ক্লিয়ারিং কর্পোরেশন যারা চালাবেন তারা কিন্তু মানে অন্য ব্যবসার মতো না জিনিসটা, যে আমি একটা কোম্পানি করলাম, ক্লিয়ারিং কর্পোরেশনের কিন্তু দায়িত্ব অনেক। ক্লিয়ারিং কর্পোরেশন যদি ফেল করে টোটাল ক্যাপিটাল মার্কেটই কিন্তু ফেল করবে। সুতরাং ঝুঁকি আছে, তবে ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। সামনের দিনে আমি আশা করি যে সহসাই ক্লিয়ারিং কর্পোরেশন হবে, বন্ড মার্কেটও চালু হবে, এই দুইটা হলে মনে হয় যে অনেকটা হবে। তারপরে উন্নয়নের জন্য স্মল মিডিয়াম যে সিকিউরিটিসগুলো আছে সেটাও স্টক এক্সচেঞ্জে ট্রেডিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা আলোচনার শেষের দিকে আমি একটু বিনিয়োগকারীদের জন্য কি বার্তা থাকবে আপনাদের বর্তমান বাজার প্রেক্ষাপট? যদি বিনিয়োগকারী হয় তার বার্তাটা এটাই হলো যে আপনি বিনিয়োগ করার সময় মানে একটা যে উনি বললেন না অ্যাটলিস্ট 1 year or 2 years-এর একটা আমি 2টা এজিএম খাবো বা এই ডিভিডেন্ড নিব, এরকম একটা পার্সপেক্টিভ চিন্তা ভাবনায় যদি বিনিয়োগ করেন তাহলে ভালো লাভবান হবেন। এবং মানে প্রুভেন যেটা দেখা যায় যে যারা বিনিয়োগকারী, রিয়েল বিনিয়োগকারী, তারা কিন্তু এন্ড লুজার হয় না, ঠিক মতো যদি বিনিয়োগ করতে পারে এবং তার ইয়েটা। এবং অনেক সময় দেখা যায় যে মানুষ পরিশ্রম করে যে মানে অর্থনৈতিক উন্নয়ন আনে, তার চেয়ে তার বিনিয়োগে কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন দিতে পারে যদি তার বিনিয়োগটা সেই রকম হয়। সেই রকম স্টক যদি হয়, দেখা যাচ্ছে যে 5 বছরে 5 গুণ বেড়ে গেছে, যেটা ব্যাংকের হিসাব বা সঞ্চয়পত্রের হিসাবে কোনো হিসাবেই মিলবে না। আবার যদি ভুল হয় বিনিয়োগ, তাহলে কিন্তু আবার সর্বনাশ হয়। মোহাম্মদ মহসিন, আপনি কি আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাচ্ছেন? একই কথাই বলি, সুরে সুর মিলাতে হচ্ছে আর কি, যে বিনিয়োগ মানে বিনিয়োগ, বিনিয়োগ কখনো ট্রেডিং না। ফলে যারা ট্রেডার তাদের মানে অবজেক্টিভ আর বিনিয়োগকারীর অবজেক্টিভ এক হওয়া ঠিক না। বিনিয়োগ করতে হবে একটু লম্বা সময়ের জন্য। আমাদের এখানে অনেক ভালো স্ক্রিপ্ট এখন আছে, আমি উদাহরণ না দিয়ে পারছি না। সাউথ ইস্ট ব্যাংক 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এখন দেখেন যে একটা 19-20 টাকার তার হচ্ছে এখন মার্কেট প্রাইস, এটাতে আমি অর্থাৎ 10% আমি পাচ্ছি। 20% ঘোষণা করেছে, আমি যদি করি পার্সেন্ট হিসাবে, তার মানে 100 টাকায় আমি 10 টাকা পাচ্ছি হচ্ছে সাউথ ইস্টের ব্যাংকের এখনকার ডিক্লারেশন অনুসারে। অথচ আমি যদি ব্যাংকে টাকাটা রাখি আমি 5 বা 6% পাচ্ছি। তো ব্যাংকের থেকে অন্তত পক্ষে ডাবল রিটার্ন আমার, আমি এইটুকু বলতে পারছি। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আমার কাছে মনে পড়লো এরকম এনসিসি ব্যাংক আছে যারটা আর একটু বেশি, এরকম আছে অনেক। অর্থাৎ ব্যাংকের থেকে ভালো রিটার্ন দিতে পারে, অলরেডি আমার মার্কেটে এমন শেয়ার আছে। কিন্তু যারা ট্রেডার তাদের কিন্তু ওইদিকে কোনো মনোযোগ নাই। যারা ইনভেস্টর তাদেরকে উদ্দেশ্য করে বলা বিনিয়োগকারী বলা হচ্ছে, বাট বিনিয়োগ করতে হবে আপনাকে লম্বা সময়ের জন্য যেতে হবে। আপনি যে ডিভিডেন্ডটা পাবেন, এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে তার থেকে অবশ্যই কিছুটা হাই, এবং আমরা আশা করতে পারি যে মার্কেট ভালো হবেই। আমি আরেকটা জিনিস জোর গলায় বলতে চাই যে আমাদের ইকোনমিক যে কন্ডিশন, এই কন্ডিশন অনুসারে আমি তো স্বপ্ন দেখি এবং অনেক বড়ভাবে, কিন্তু তার কাছাকাছি অবস্থায় আমরা পৌঁছবই ইনশাআল্লাহ। আমাদের ইকোনমি অনেক বড় হবে, আমাদের ক্যাপিটাল মার্কেট আসলে আমরা যেটা ভাবছি তার তুলনায় অনেক ছোট, এটার অফুরন্ত সম্ভাবনা আছে অনেক বড় হওয়ার। এবং সেই জায়গায় যখন যাবে তখন এখন যারা কিনছেন না একটা শেয়ারকে ভয়ে, তারা হয়তো ভাবেন হ্যাঁ এটাকে কেন তখন কিনিনি, তখন হবে আফসোস যে ওই জায়গায় আমাদের ক্যাপিটাল মার্কেটটা একদিন গিয়ে পৌঁছবেই সামনে। অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে হারটা, এই হারটা আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে আমরা অনেক বড় কিছু হতে যাচ্ছি। সুতরাং এটা সমস্ত শেয়ারগুলিকে বড় করে নিয়েই হবে। একটা বিনিয়োগকারীর উদাহরণ দিই। কালকে এক ভদ্রলোক 20 বছর আগে একটা 10,000 টাকার একটা কোম্পানির শেয়ার কিনছিল, সে মানে সেই শেয়ারটা বিক্রি করে 24.5 লাখ টাকা নিল 20 বছরে, সে আর আসে নাই। জি, শাকিল রিজভী এবং মোহাম্মদ মহসিন, আপনাদের জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকের বীজ সংলাপ এই পর্যন্তই। সপ্তাহের শনি থেকে বৃহস্পতি আমরা এই বীজ সংলাপে অর্থ বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনা করি। আশা করি নিউজ 24-এর সাথেই থাকবেন।